আজকে যদি সবাই আমরা একটি জায়গায় উপনীত হতে পারতাম যে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং এই যে মুক্তিযুদ্ধের যে স্পিরিট আমাদের ছিল, এইটি এক থাকবে, এটিতে এক থাকবে, এটিতে আমরা কেউ কোনো কিছুতে থাকবো না। তাহলে আজকে যারা সুবিধা নিয়েছে ওই সময়, এখন যারা সুবিধা নিচ্ছে, এই জন্য আমি শুরুতেই বলেছি যে তাদেরকে আমি ভুয়া মুক্তিযোদ্ধা বলতে চাই না, বা যারা জাল সনদ নিয়েছে তাদের তাদের এই বিচারের আওতাভুক্ত আনা উচিত। তারা কোটার ভিত্তিতে নিয়োগ পাবেন, তারা একটি জায়গা, এটাও খুব ভালো একটি দিক যে একবারই সুবিধা নিতে পারবেন। ওনারা কিন্তু কেউ বলছে না যে সুবিধা নিতে পারবে না, সুবিধাটা নিতে পারবেন। আমাকে বলছে স্যার একবার নিতে পারবেন, যদি উনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তাহলে একবার বিশ্ববিদ্যালয়ের জন্য উনি এটি এলিজেবল হবেন, তাহলে আর চাকরির ক্ষেত্রে উনি এই সনদটি ব্যবহার করতে পারবেন না। যদি উনি বিশ্ববিদ্যালয়ে যদি না নেন তাহলে চাকরির ক্ষেত্রে উনি নিতে পারবেন। ভালো যুক্তি, ভালো। সেখানে বেকারের সংখ্যা আছে 25 লক্ষ এবং সরকারের দপ্তরে শূন্য পদ আছে 3,59,000 মাত্র। এবং এখানে যে এখন চাকরির যে অবস্থাটি আছে, সেখানে নারীদের সংখ্যা আছে প্রায় 4,04,000, মানে টোটাল যে 76% আমি বললাম তার 26% কিন্তু নারী। এই যে বেকারের যে বিষয়টি আছে, তাহলে বর্তমানে আপনি 62% আপনি কিন্তু কি করছেন, এটিকে এলিজিবল করছেন। অর্থাৎ আপনি সাধারণ শিক্ষার্থী বলেন, মেধাবী বলেন, যাদেরকেই বলেন, সেই জায়গাটিতে কিন্তু আপনি এই 62 বেশি আপনি যেতে পারছেন না, কারণ আমার বাকি পদগুলোকে তো আমি নিতে পারছি না। আমি এভাবে বলতে চাই, সেটি হচ্ছে যে 2018 সালের 4 অক্টোবর যে সরকার প্রধানের নির্বাহী আদেশে যে কোঠাটিকে স্থগিত করা হয়েছিল, দ্যাটস মিন হলো বাতিল করা হয়েছিল, সেই জায়গাতে আবার গত 7ই জুন একজন মামলাকারী রিট করেছেন, ওবায়দুর রহমান তুষার। তো সেই রিটের প্রেক্ষিতে সরকার পক্ষ যেহেতু এখানে কোনো কিছু করেনি, আর লিভ টু আপিল যেটা করতে হয় সেটি সম্ভবত করেনি, আমি ঠিক পুরো বিষয়টা জানি, বাট এইটুকু আমি জানলাম, সেটি হচ্ছে যে আপনার যে আবেদনকারী ছিলেন তিনি এই মামলার রিট করেছেন এবং শুনানির পরে পূর্বের যে রায় 2018 সালের 4 অক্টোবরের যে স্থগিতাদেশ ছিল সেটিকে আপনার বাতিল করা হয়েছে, অর্থাৎ আগের যেটি ছিল সেটি আছে। তো সেখানে একটু দেখার বিষয় আছে যে 2018 সালের 4 অক্টোবর পর্যন্ত কি ছিল। 2018 সালের 4 অক্টোবরের পূর্ব পর্যন্ত বাংলাদেশের 258টি ক্ষেত্রে কিন্তু আমাদের এই কোঠাটি কিন্তু ছিল, সেটি জেলা কোঠা থেকে শুরু করে নৃগোষ্ঠী কোঠা, আমাদের এ ধরনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে কোঠা, সেই কোঠাগুলো কিন্তু আমাদের ছিলই। যেটি নিয়ে এখন সমস্যা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটিতে আমাদের আসলে একটু কাজ করা দরকার। কাজ করা কেন দরকার, সেটি হচ্ছে যে আমাদের যে স্পিরিট নিয়ে 1971 সালের আমাদের যে মুক্তিযুদ্ধ আমরা অংশগ্রহণ করেছিলাম, এবং প্রান্তিক মানুষ থেকে শুরু করে, অর্থাৎ একদম কৃষক থেকে শুরু করে এক সামরিক, বেসামরিক, উচ্চ পর্যস্ত হাসনাত ভাইদের মতো প্রফেসর সবাই কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং সেই অংশগ্রহণ করার ফলে কিন্তু আমরা আজকে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা একটি মানচিত্র পেয়েছি, এবং আমরা সবুজ একটি পাসপোর্ট কিন্তু আমরা ক্যারি করি। সেই প্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে উনি যখন ফিরে আসলেন দেশে, আসার পরে যখন ক্ষমতাভার গ্রহণ করলেন, সেই সময় এই যে পিছিয়ে পড়া যে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিলেন, যারা নিজের জীবনকে বাজি রেখে, জীবনকে উৎসর্গ করে, যারা একদম প্রান্তিক মানুষ, অনেক শিক্ষক ছিল, অনেক ছাত্র ছিল, অনেক যুবক ছিল, যারা মানে পড়াশোনা ছেড়ে তারা কিন্তু চলে গিয়েছে, আমাদের 9 মাসের আমাকে যুদ্ধ করতে হয়েছে। তো তাদেরকে কিন্তু এই সুবিধাটি দেওয়ার জন্য বঙ্গবন্ধু একটি পুরস্কার, অর্থাৎ হলো তাদের ঋণ পরিশোধের, যদি আমি ওইভাবে দেখি যে আমাদের তাদেরকে একটি অ্যাওয়ার্ড করা, যে আমরা অ্যাওয়ার্ড করছি তাদেরকে একটি পুরস্কৃত করার জন্য বঙ্গবন্ধু তাদেরকে স্বাবলম্বী এবং পুরস্কার দুটো বিষয় মাথায় রেখে উনি 72 সালে এই মুক্তিযোদ্ধাদের জন্য এটি উনি ঘোষণা করেছিলেন। বঙ্গবন্ধু 75 হত্যার পরবর্তী সময়ে গিয়ে কোন সরকার প্রধানরা সেভাবে আর কিন্তু তাদেরকে কাজ করে নাই, শুধু এরশাদ সময়ে কিছু মুক্তিযোদ্ধাদেরকে উনি চাকরি দিয়েছিলেন, এর পরবর্তী সময় আর কাউকে কিন্তু করা যায়নি। আওয়ামী লীগ সরকার 96 সালে সরকার আসান পড়ার পরে তারা যখন এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কাজ করা শুরু করলেন, বিভিন্ন বিষয় তাদেরকে সহায়তা দেওয়ার জন্য যখন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা করলেন, এবং তাদেরকে নিয়ে উনি কিন্তু 97 সালের পর থেকে এই কাজটি করা শুরু করেন। তারপরে তাদেরকে ভাতা দেওয়া, তাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা,
পরবর্তী সময় কিন্তু এটি বিএনপি সরকারও করেছে। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কিন্তু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কিন্তু বিএনপি তৈরি করেছে। এখন এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় তৈরি করার পরেই যে জটিলতাটা তৈরি হয়েছিল, সেই জটিলতাটা হলো যে আমাদের মুক্তিযোদ্ধার সনদ নিয়ে আমাদের নানা ধরনের একটি বিষয় মানুষের ভিতর ক্রিয়া করা শুরু করলো। কিরকম ক্রিয়া করা শুরু করলো সেটি হচ্ছে যে সুবিধাভোগীদের সংখ্যাটা বেড়ে গেল। এটি আমি বলবো না যে ভুয়া মুক্তিযোদ্ধা এই শব্দটি বলতে না করেছেন, সুবিধাভোগী আপনি বলছেন কিন্তু ভুয়া বলতে রাজি না। তাহলে সুবিধাভোগী কারা? মানে যারা মুক্তিযোদ্ধা তারা, যারা জাল সনদ তৈরি করে ফেললেন, এই সুবিধাগুলো ভোগ করার জন্য যারা জাল সনদ তৈরি করে ফেললেন, এবং ওই সময় থেকে নতুন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সংসদ যখন গঠিত হলো তখন থেকে এই প্রক্রিয়াটা কিন্তু শুরু হলো। এবং নিজেদের এই যে দলীয় ভাবে নিজেদেরকে গ্রহণ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে গেছে। সেটি কিন্তু 18 সাল পর্যন্ত এই কোঠাতে যখন পরবর্তী সময় যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আসার পর এই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে উনি কিন্তু আরো এনলার্জমেন্ট করেন, অনেক বড় করেন, এবং সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু ভাতা উনি দেন। এবং বিশেষ 72 সালের বঙ্গবন্ধু যে এই এনাদেরকে যে সুবিধা দিয়েছিলেন তাদের সন্তানদেরকে উনি রিওয়ার্ড করার জন্য পুনরায় উনি ব্যক্ত করলেন। এখনকার জেনারেশন যারা আজকে আন্দোলনটি করছে তাদের সাথেও আমি কথা বলেছি, এবং তারা কিন্তু হাসিনা একটা জিনিস একমত আমার সাথে। আজকে অনেকে বাইরে অনেক কথা বলছে, সেখানে অনেক মানুষজন যুক্ত হয়ে গেছে যারা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং তাদেরকে নিয়ে কটাক্ষ পর্যন্ত করছে। আজকেও আমি আমার ফেসবুকে একটি ছবি আমি কিন্তু স্টিল করে আমি শেয়ার করেছি যে তারা মানে এটি খুব অনাকাঙ্ক্ষিত যে এই প্রজন্মের কিছু ছেলে পেলে দাড়ি টুপি মাদ্রাসার ছাত্র বোঝাই যাচ্ছে, তারা ছবি দিয়ে সে বলছে যে আমি এখনকার মুক্তিযোদ্ধা, আমি রমজান আলী, এবং 71-এর মুক্তিযোদ্ধা হিসাবে আমি হচ্ছে অমুকের মুক্তিযোদ্ধা হিসাবে আবির্ভূত হয়েছি। তার মানে এগুলো আমাদের মনস্পটে যে বিষয়গুলো তৈরি হচ্ছে, মানসিকভাবে আমরা কিন্তু সবাই অসুস্থতার দিকে চলে যাচ্ছি। অর্থাৎ আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং এই যে বীরত্ব গাথা যে আমাদের যে ঐতিহ্যটা রয়েছে, এবং আমাদের এই পরিবারের প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমাদের যে তাদের প্রতি সহমর্মিতা, আমাদের তাদের প্রতি যে আমাদের গর্বের যে বিষয়গুলো, সেগুলো আমরা নষ্ট করে ফেলছি। আমি যে জায়গাটাই বলতে চাচ্ছি সেটি হলো যে আপনি বলছেন যে এই যে দাড়ি টুপি লাগিয়ে ছবি দিচ্ছে, এটাকে আপনার খারাপ লাগছে? হ্যাঁ, এটাতে আপনি খারাপ লাগার জন্য না, হাসিনা মাইন্ড ইট, আপনি কিন্তু এটা করতে পারেন না। ইউ আর নট এ ফ্রিডম ফাইটার ফর দ্য 1971। আপনি 1971 না, আমার প্রশ্নটা শেষ করতে দেন। আপনার এটা খারাপ লাগছে, কিন্তু আপনার ওইটা খারাপ লাগে না যারা মুক্তিযোদ্ধা না, যারা তখন জন্ম হয়েছে মাত্র বা জন্ম হয়নি বা মানে অল্প বয়স ছিল, যুদ্ধ করেনি, তারা যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বানালো, সেটা কি আপনার খারাপ লাগছে না? হ্যাঁ অবশ্যই, আমি তো বলে আসলাম, আমি তো বললাম যে এরকম আমি বলতে চাই না, আমি কিন্তু আপনাকে বলে এসেছি। এবং আপনি এই কোটা সুবিধার জন্যই কিন্তু দিন দিন মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়ছে। না, আমি আপনাকে তো বলে আসলাম, এটা আপনি তো খেয়াল করেননি। আমি কিন্তু বলেছি যে বিএনপি 2001 সালে যখন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠিত করে, তারপরে যখন মুক্তিযোদ্ধাদের, কারণ তার আগের গভর্নমেন্ট আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ তাদের কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য 97 সালে একটি বিল পাস করেছিল, সেই সুবিধাটি নেওয়ার জন্য আমি তো বলে আসলাম। আপনি তো না শুনে আমার কথা না আমি শুনেই বলছি, মুক্তিযোদ্ধার সংখ্যা কি বিএনপির আমলে বেড়েছে না আওয়ামী লীগের সময়? ডেফিনেটলি, কারণটি হচ্ছে আমি আপনাকে বলি, 3 দফায় আওয়ামী লীগের সময় বেড়েছে না। আমি এখন আসছি আমি ওই জায়গাটা আমি বসছি। 1972 সালের পরে মুক্তিযোদ্ধাদের যে সংখ্যা ছিল, বঙ্গবন্ধু যাদেরকে রিওয়ার্ডেড করে গেছেন তার মধ্যে জিয়া রহমানও আছেন, বঙ্গবন্ধুর হাতে জিয়া রহমানের সার্টিফিকেট নিয়েছেন। তার পরবর্তী সময় এসে যখন নিজেদের মতো করে দল গঠন করতে গিয়ে এই মুক্তিযোদ্ধাদের সনদ কারা দিয়েছেন তখন কি জাম্মু কাশ্মীরে কারা দিয়েছে? সেই ধারাবাহিকতা আমি কিন্তু বললাম আপনাকে, সেই ধারাবাহিকতার যে বিষয়গুলো হয়েছে আমি ধারাবাহিকতা আওয়ামী লীগ কেন মানবে রিপন ভাই, আমাকে একটু বোঝান তো। আচ্ছা, ধারাবাহিকতা হচ্ছে হলো কোথায়? ধারাবাহিকতা গুলাই হচ্ছে কোথায়? যারা ওই সময় এরকম অনৈতিক সুবিধা গ্রহণ করেছে, পরবর্তী সময় কিন্তু সকল সরকারের আমলেই, যেরকম আমি বলি যে মাহমুদ ভাই আছেন, মাউদুদ, আমি কিন্তু ওনাকে সবসময় মাউদুদ বলতাম, যে মায়ের যে দুধ সবসময় খেয়ে বেড়ায় আর কি, উনি মৌদুদ উনি মাউদুদ। উনি বঙ্গবন্ধুর কাপড় টেনে বাড়িয়েছেন, জিয়া রহমানের ছিলেন, এরশাদের সময় ছিলেন, এবং এই মাউদুদ কিন্তু সেই সময় মামলারও ছিলেন।
আসামি ছিলেন এবং উনি এরশাদ সাহেবকে প্রভোগ করে উনি কিন্তু উপরাষ্ট্রপতি পদ কিন্তু দখল করেছিলেন এবং পরবর্তী সময় আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই সমস্ত মানুষগুলোর কারণেই এই রাষ্ট্রটির এই অবস্থার ভিতরে এসেছে। আজকে যদি সবাই আমরা একটি জায়গায় উপনীত হতে পারতাম যে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং এই যে মুক্তিযুদ্ধের যে স্পিরিট আমাদের ছিল এইটি এক থাকবে, এটিতে এক থাকবে, এটিতে আমরা কেউ কোনো কিছুতে থাকবো না। তাহলে আজকে যারা সুবিধা নিয়েছে ওই সময়, এখন যারা সুবিধা নিচ্ছে, এই জন্য আমি শুরুতেই বলেছি যে তাদেরকে আমি ভুয়া মুক্তিযোদ্ধা বলতে চাই না, বা যারা জাল সনদ নিয়েছে তাদের এই বিচারের আওতাভুক্ত আনা উচিত। এবং অনেক সচিব এবং যারা এই সুবিধা নিয়েছেন তাদের কিন্তু সরকার অলরেডি তাদেরকে সেটা কিন্তু বাতিল করেছে। এখন প্রশ্ন আসছে কোটা ভিত্তিক নিয়ে, আমি সেই জায়গাটি যেতে চাই। না শুনেন, তারা মানে সরকার বাতিল করেছে, কিন্তু এই সরকারের আমলে যারা মুক্তিযোদ্ধা হয়েছে, যেটা তালিকা করা হয়েছে, সেই তালিকায় যারা ঢুকেছে তাদের কি হবে? মানে আপনি বলছেন যে আমি বললাম যে তাদের কি করে ঢুকলো? আমরা ধরলাম যে বিএনপি তালিকায় ঢুকেছে বিএনপির সময়, কিন্তু এই সরকারের আমলে সেই তালিকায় কি করে ঢুকলো? কি করে আমাদের মন্ত্রী একজন ঢুকলেন 4 বছর বয়সে যিনি ছিলেন, তিনি কি করে ঢুকলেন? আমি আপনাকে সেটাও কিন্তু বাতিল করা হয়েছে, আপনার অনেকগুলো কিন্তু বাতিল করা হয়েছে। আমি আপনাকে এটাই বলছি, বাতিল তো পরে, কিন্তু ঢুকলো কিভাবে? আপনি যেভাবে ঢুকেছেন, তারেক রহমান যেভাবে এখন এগুলো তো বলছে বিএনপি তো খারাপ, এজন্য ঢুকিয়েছে। আওয়ামী লীগ তো মানে মুক্তিযুদ্ধে আমি এগুলো বলতে চাই না। যেরকম ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন আবিষ্কার করলেন খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা, হোয়াট এ ফানি। তো সো দ্যাট আমি এইরকম মানুষগুলোর কারণেই আজকে আমাদের রাষ্ট্রটির অবস্থা হয়েছে। আমি সেই জায়গাটায় জোর দিতে চাই। আজকে আমার তরুণ প্রজন্মকে যেভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে, নেভার এভার। আমি কথা বলেছি কালকে, আমি আপনাকে ফুটেজ পাঠিয়ে দেবো। তারা আমাকে বলেছে যে স্যার আমরা এটা চাই না, আমরা তাদেরকে সম্মান করতে চাই, কিন্তু আমাদের কোঠাটা কমিয়ে দেওয়া হোক, 35-30% না, এটা 5% করা হোক। অথচ আপনারা বলতে যারা আজকে তাদেরকে টুইস্ট করার চেষ্টা করছেন, যাদেরকে আপনি সামনের দিকে ঢেলে দিচ্ছেন, তারা পিছন থেকে কিন্তু আমাদের এই রাষ্ট্রটার চরিত্রকে বদলানোর চেষ্টা করছে। আমি এই জায়গাটায় কাজ করতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধের বিষয়ে আমার এই তরুণরা যারা নাহিদ, হাসনাত, আব্দুল্লাহ, তারা প্রত্যেকেই আমাকে গতকালকে বলেছে, লাইভে এসে তারা বলেছে যে স্যার আমরা এটার বিরোধিতা না, কিন্তু আমরা 30% না, আমরা 5% করতে চাই। তো আমি তখন তাদেরকে বলেছি যে আপনারা 4টি জিনিস দিয়েছেন। 1, 2018 সালের প্রধানমন্ত্রী কর্তৃক জারিকৃত পরিপত্রের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মেধাভিত্তিক, মনে রাখতে হবে কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণী। তার মানে আমাদের ক্যাডার কয়টা? 26টা 27টা। স্যার আরো ভালো বলতে পারবেন, হাসনাত স্যার। তো সেটি একটি বিষয় আছে। ওকে ফাইন, তাহলে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী আপনাদের আপত্তি আছে। 2 নম্বর বলছে একটি কমিশন গঠন করতে হবে। আমিও বলেছি ডেফিনেটলি একটা কমিশন গঠন করা দরকার। 3 নম্বর বলছে যারা কোটার ভিত্তিতে নিয়োগ পাবেন তারা একটি জায়গা, এটাও খুব ভালো একটি দিক যে একবারই সুবিধা নিতে পারবেন। ওনারা কিন্তু কেউ বলছে না যে সুবিধা নিতে পারবে না, সুবিধা নিতে পারবেন। আমাকে বলছে স্যার একবার নিতে পারবেন, যদি উনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তাহলে একবার বিশ্ববিদ্যালয়ের জন্য উনি এটি এলিজেবল হবেন, তাহলে আর চাকরির ক্ষেত্রে উনি এই সনদটি ব্যবহার করতে পারবেন না। যদি উনি বিশ্ববিদ্যালয়ে যদি না নেন তাহলে চাকরির ক্ষেত্রে উনি নিতে পারবেন। ভালো যুক্তি, ভালো। এবং 4র্থ নম্বরটি যেটি বলছে যে কোটার ভিত্তিতে নিয়োগের পর যে সমস্ত পদ খালি থাকবে সেটা কিন্তু সেটেল করে দিয়েছে আদালতেই, যে 35-30% যদি না পাওয়া যায় তাহলে বাকিটা সাধারণ ক্যাডার থেকে নেওয়া হবে। তো ওনারা ওই জায়গাটি বলছে, যারা আন্দোলন করছে তারা বলছে যে স্যার এই জায়গাটি তো আমরা বলতে চাই এটা স্পেসিফিক করে দিই, যে না খালি থাকলে কেন, এটা বলেই দিই যে না মুক্তিযোদ্ধাদের জন্য আমরা এতটুকু রাখলাম, বাকিটা ওপেন থাকবে। আমি তখন তাদেরকে একটা দিয়েছি, যেটা আপনাদেরকেও আমি দিতে চাই। বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স একটা হিসাব আমি কিন্তু তাদেরকে গতকালকেও আমি দিয়েছি, যে আপনাদের কি ধারণা আছে বাংলাদেশের সরকারি চাকরির পরিমাণ কত? আমাদের সেই হিসাবে বিবিএস এর হিসাবে আমাদের এখন সরকারি চাকরির সংখ্যা হচ্ছে 19 লক্ষের মতো। সরকারি চাকরি সব পদের মিলে 19 লক্ষ। এই জায়গায় আমরা এখন চাকরিতে আছে হলো 15,54,927 জন, অর্থাৎ 15,55,000-এর মতো। তার মানে আমাদের এইখানেই চাকরি থেকে 24.5% আপনি অলরেডি কিন্তু আপনার চাকরিতে আপনি পাচ্ছেন না। আমার 3 লক্ষ সামথিং আমার রয়েছে, কি বলে আপনার খালি রয়েছে। তাহলে সেখানে আমার বেকারের সংখ্যা এখন বা অনেক কথাই বলছেন, আপনার কাছে আমি আসবো একটু যদি শেষ করেন। আমি জাস্ট শেষ করে দেই, আমি 30 সেকেন্ড শেষ করে দেব। এখন যে বেকারের সংখ্যা আছে না, আমি বলছি সেখানে বেকারের সংখ্যা আছে 25 লক্ষ এবং সরকারের দপ্তরে শূন্য পদ আছে 3,59,000 মাত্র। এবং এখানে যে এখন চাকরির যে অবস্থাটি আছে সেখানে নারীদের সংখ্যা আছে প্রায় 4,04,000, মানে টোটাল যে 76% আমি বললাম তার 26% কিন্তু নারী। এই যে বেকারের যে বিষয়টি আছে, তাহলে বর্তমানে আপনি 62% আপনি কিন্তু কি করছেন,
এটিকে এলিজিবল করছেন। অর্থাৎ আপনি সাধারণ শিক্ষার্থী বলেন, মেধাবী বলেন, যাদেরকেই বলেন, সেই জায়গাটিতে কিন্তু আপনি এই 62 বেশি আপনি যেতে পারছেন না, কারণ আমার বাকি পদগুলোকে তো আমি নিতে পারছি না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমার তাহলে কি বেসরকারি খাতের কথা আমি কিন্তু তাদেরকে বললাম যে তাহলে আমরা কি চিন্তা করতে পারি, যে আমরা চিন্তা করতে পারি যে আচ্ছা, আপনি আমরা এখন